দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠান পিএইচপি অন্যদৃষ্টি। পিএইচপি অন্যদৃষ্টি অনুষ্ঠানটিতে আমরা আপনারা জানেন যে দেশের বিদ্যমান নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। এই মুহূর্তে দেশের পোশাক শিল্পে যে সংকট, তা নিয়ে আমরা গত কয়েকদিন যাবত আলোচনা করছি। আজকেও এই বিষয়টি নিয়ে একটু আলোকপাত করতে চাই। দুজন সম্মানিত অতিথি আছেন, তারা এই বিষয়ে কথা বলবেন। বিশেষ করে গত 3-4 দিন 5 দিন যাবত যে সংকটটি চলছে তার অনেকখানি স্থিমিত হয়ে আসছে বললেও এখনো দেখা যাচ্ছে কোথাও কোথাও এখনো পর্যন্ত নানা রকম গন্ডগোল হচ্ছে, সংকট তৈরি হচ্ছে সেখানে। এবং একটি বেতন নিয়ে বা ওয়েজ বোর্ড নিয়ে যে একটা প্রক্রিয়া চলছে, সেই সময়ের মাঝামাঝিতে এরকম একটি অস্থিতিশীলতা যেটা পোশাক শিল্পকে আরো অনেক সংকটের দিকে ফেলে দিবে বলে অনেকে মনে করছেন। এই সব নিয়ে কথা বলবো দুজন অতিথির সঙ্গে। আমার পাশে আছেন সিদ্দিকুর রহমান, তিনি সাবেক সহসভাপতি বিজিএমই, যেটি আপনারা সবাই জানেন যে গার্মেন্ট শিল্পের শীর্ষস্থানীয় সংগঠন। আছেন ডক্টর আহসান মনসুর, একজন অর্থনীতিবিদ, তিনি নির্বাহী পরিচালক পলিসি রিসার্চ ইনস্টিটিউট। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। জনাব সিদ্দিকুর রহমান, আমরা জানি যে এই যে 32-33 বছরের যে শিল্পটি আজকে এই জায়গায় এসছে, এবং এটি একদিনে হয়নি। দ্বিতীয়ত সংকটও কখনো কম ছিল না, নানা সংকট নানা সময় ছিল। আজকে যে সংকটটির মুখোমুখি আপনারা হলেন বা এটিকে উতরানোর চেষ্টা করছেন, এটিকে কিভাবে দেখছেন? কেন, কি কারণে, কিভাবে সলিউশন? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি এইবারের যে সংকটটা, এই সংকটটা কিন্তু আনএক্সপেক্টেড একটা সংকট। কারণ যেটা এখন মজুরি বাড়ানোর ব্যাপারে যে কথাটা আসতেছে, এটা কিন্তু একটা মজুরি বোর্ড হয়েছে। এবং সবচেয়ে দুঃখজনক হলো যে বিজিএমই এর থেকেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করে এই ওয়েজ বোর্ডটা গঠন করানো হয়েছে। কারণ নর্মালি ওয়েজ বোর্ড হয় 5 বছর পর পর। 2.5 বছরের মাথায় কিন্তু বিজিএমই রিকোয়েস্ট করছে সরকারকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে, এবং তারপরে ওয়েজ বোর্ডটা হয়েছে। এখন ওয়েজ বোর্ডের একটা সময়সীমা আছে। 23শে জুনে এটা গঠিত হয়েছে, এটা 23শে ডিসেম্বর পর্যন্ত সময় আছে। ইন দ্য মিন টাইম কয়েকটা মিটিং হয়েছে। এখন এটার যে ফর্মালিটিস আছে সেগুলো অবজার্ভ করে একটা জায়গায় শ্রমিক পক্ষ একটা দাবিনামা উত্থাপন করছে বা মালিক পক্ষ একটা দাবিনামা উত্থাপন করছে। এখন দুইটা আলোচনার ভিত্তিতে শ্রমিক বোর্ডটা একটা ইন্ডিভিজুয়াল বডি, এটা একটা কনস্টিটিউশনাল বডি। এখানে আলাপ আলোচনার ভিত্তিতে তারা যেটা করবে সেটাই তো মালিক পক্ষ সবসময় মেনে নিয়ে আসছে এই পর্যন্ত। এখানে তো কারো কখনো কোনো দ্বিমত ছিল না। কিন্তু হঠাৎ করে এই ওয়েজ বোর্ড গঠন হওয়ার পরে এবং এর মাঝামাঝি সময়ে এইরকম একটা ঘটনা, এটা সত্যি আনএক্সপেক্টেড এবং দুঃখজনক। এবং আমরা মনে করি যে কোনো উপায়েই হোক এটা প্রশমিত করা দরকার এবং শ্রমিক ভাই বোন যারা বুঝতেছে না তাদেরকে কাজে যোগ দেওয়া উচিত। এবং আমার মনে হয় যে আলাপ আলোচনার ভিত্তিতে একটা সুন্দর মজুরি তাদের জন্য যেটা অ্যাপ্লিকেবল হয় সেরকম উভয় পক্ষের যেন আমরা আমাদের ব্যবসাটাও আমাদের দেশে রাখতে হবে। আপনাকে চিন্তা করলে হবে না, আজকের যে বাজার, এই বাজারে আপনি দেখেন ইন্ডিয়ায় ডলারের দাম কিন্তু অনেক অ্যাডজাস্ট হয়েছে। তার আগে যেখানে তাদের 48-49 ছিল সেখানে এখন 66। আর আমাদের এখানে যেখানে 82 টাকা 83 টাকা আমরা পেতাম সেখানে এখন হয়ে গেছে 77। ইন্দোনেশিয়ায় একটা মার্কেট কিন্তু রিওপেন হয়েছে, বা মায়ানমারে একটা বড় মার্কেট হয়েছে। এমন না কিন্তু যে শুধু বাংলাদেশ থেকেই কিনতে হবে। সেই জিনিসটা যদি হইতো তাইলে আমরা এমন একটা বেতন দিতাম, বায়ার আমার কাছে আসতে বাধ্যই থাকতো। বায়ার তো আমার কাছে আসার জন্য বাধ্য না। অতএব আসে কেন? আমার এখানে লিড টাইমে আমরা 1 মাস পিছিয়ে থাকি, মিনিমাম 1 মাস পিছনে থাকি। এত কিছুর পরে তারা আসে কেন? আসে একটু সস্তার জন্য। সেই সস্তাটা যদি আমরা কম্পিটিশনে যদি আমরা টিকতে হয়, তাহলে এমন একটা ওয়েজ দিতে হবে যে ওয়েজটা আমার শ্রমিক ভাই বোনরাও ঠিক মতো খেয়ে পরে চলতে পারে এবং আমরাও যাতে বায়ারদেরকে ধরে রাখতে পারি। ব্যবসাটা আমরা ধরে রাখতে হবে। কারণ আমাদের দেশে যদি আজকে অন্য কোনো সেক্টর যদি এরকম গ্রো করত, তাহলে সেখানে আমাদের এই ম্যান পাওয়ার আমরা কাজে লাগাতে পারতাম। দুঃখজনক হলো এরকম কোন সেক্টর কিন্তু এখন পর্যন্ত উঠে আসেনি যেখানে আমাদের এই 40 লক্ষ শ্রমিক ভাই বোনেরা কাজ করতে পারবে। অতএব আমাদেরকে সবাইকে মিলে এই সেক্টরটাকে ধরে রাখতে হবে এখানে, এবং এই ব্যবসাটা একটা অস্থিতিশীল পরিস্থিতি থেকে বের হয়ে এসে একটা স্থিতিশীল পর্যায়ে আনতে হবে। আচ্ছা, আমি এই যে পর্যায়ে আপনার কাছ থেকে একটু ডক্টর মনসুর কাছে শুনে আসি যে এটা ঠিক যে বাংলাদেশের রপ্তানিতে একটা বড় কন্ট্রিবিউশন পোশাক শিল্পের,
এবং আমরা বলি যে আমাদের অর্থনীতিরও চাকা সচল রেখেছে অনেক, এবং বিশাল একটি জনগোষ্ঠীর শ্রমবাজারও কিন্তু এই শিল্পে 40 লক্ষ। কিন্তু এই শিল্পটা কি যেভাবে যতখানি গুরুত্ব দিয়ে বেড়ে ওঠার কথা সেইভাবে বেড়ে উঠেছে, নাকি এর পেছনে আরো নানা অর্থনৈতিক বিশ্লেষণে অনেকগুলো গলদ রয়ে গেছে? আপনার কি মনে হয়? না, গার্মেন্টস শিল্পের বিকাশ এবং অগ্রযাত্রা যেটা আমরা দেখছি সেটাকে আমি ব্যক্তিগতভাবে এবং আমি প্রফেশনালি আমি এটাকে প্রশ্ন করব না, কারণ এটা সরকারি একটা নীতিমালা চেঞ্জের মাধ্যমে হয়েছে, ব্যাক টু ব্যাক এলসি অ্যারেঞ্জমেন্ট, যেটা এটার একটা ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করেছে। এবং আমরা যেটা বলতে চাই যে গার্মেন্টস শিল্পের যে এক্সাম্পল, এই এক্সাম্পলটা যদি আমরা আরো কয়েকটা জায়গায় সৃষ্টি করতে পারতাম, তাহলে আমাদের সমস্যাটা, এই কনসেন্ট্রেশনটা এখানে না থেকে আরো একটু বৃহৎ আকারে ইকোনমিও বেনিফিট পেত এবং আমাদের এমপ্লয়মেন্ট ক্রিয়েশন সব দিক দিয়ে ভালো হতো। তো গার্মেন্টস শিল্পের অগ্রযাত্রাকে আমি প্রশ্ন করব না। আমি যেটাকে করবো যে সেটা হচ্ছে যে এটাকে আমরা আরো ছড়িয়ে দিতে পারিনি, সেটা একটা আমাদের ব্যর্থতা হতে পারে। আমি মনে করি যে গার্মেন্টস শিল্পের সম্ভাবনাও কিন্তু এখনো শেষ হয়ে যায়নি, এটা আরো অনেক দূর যাবে। কোন কোন জায়গায় আপনি সম্ভাবনা দেখছেন? যে এখানে ওনারা বলছেন মার্কেট ইজ ভেরি কম্পিটিটিভ, অনেকগুলো নতুন বাজার আসছে, মায়ানমারের মতো দেশ চলে আসছে, আপনার এখন ভারত এখন আগে এক সময় ইন্টারেস্টেড ছিল না, তারাও এখন পোশাক শিল্পে আসছে, আরো কম্বোডিয়ার মতো, ভিয়েতনামের মতো অনেক দেশ চলে আসছে। লট অফ কম্পিটিটর ইন দ্য মার্কেট। কম্পিটিটর আছে, কম্পিটিটর ছিল, কম্পিটিটর থাকবে। এখন যেটা জিনিসটা হচ্ছে যে আমরা যদি বিশ্লেষণ করি গত কয়েক বছরের এই যে গ্লোবাল ক্রাইসিসের সময় থেকে যদি বিশেষ করে করি, এখানে তো ধাক্কা খেয়েছে সবাই, কিন্তু দেখা গেল যে বাংলাদেশ ডিসপাইট অল দোজ অডস, মার্কেট শেয়ার এন্ড রেভিনিউ গ্রোথ দুটোকে ধরে রাখতে পারছি, ইউরোপিয়ান মার্কেটও আমেরিকান মার্কেটও। এবং এখন তারা ইউরোপে তো আমরা নাম্বার 2 ডিস্টিংক্টলি, অনেকে আর সবাই অনেক পেছনে আমাদের, চায়না তো অনেক দূরে আছে এবং অনেক উঁচুতে আছে, কিন্তু আমরা নাম্বার 2 হয়ে গেছি। আমেরিকান মার্কেটে আমরা নাম্বার 2 না, কিন্তু আমরা 3-4 এর মধ্যে, 4-5 এর মধ্যে আছি। এই যে আমরা কিন্তু মার্কেট শেয়ার দুই বাজারেই আমরা পেয়েছি। তো আমি যেটাকে বলবো যে আমাদের ডাইনামিজম আছে, আমাদের পটেনশিয়াল আছে, এবং আমাদের লেবারকে যদি আমরা আরো কিছু দক্ষ করতে পারি, আমাদের কম্পিটিটিভনেস আমরা ধরে রাখা মানে কঠিন কিছু না। সমস্যাটা হচ্ছে যে আমাদের আভ্যন্তরীণ ম্যানেজমেন্টটাকে আরো অনেক ভালো করতে হবে। কি ধরনের সমস্যা দেখছেন আপনি আভ্যন্তরীণ ম্যানেজমেন্ট? আভ্যন্তরীণ ম্যানেজমেন্টের অনেক দিক দিয়ে সমস্যা আছে। একটা হচ্ছে মিড লেভেল ম্যানেজমেন্ট খুবই দুর্বল গার্মেন্ট সেক্টর, পুরো গার্মেন্ট সেক্টরে। এখানে লেবার রিলেশন, হিউম্যান রাইট, যেটাকে বলে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পার্টটাকে আরো অনেক শক্তিশালী করতে হবে এই ইন্ডাস্ট্রিকে। এখানে কিন্তু অনেক কমিউনিকেশন ফেলিওর আছে। 2 নম্বর হচ্ছে যে আমাদের এই সেক্টরটার যে ইনফ্রাস্ট্রাকচার শর্টফল থেকে ভুগছে সেটাকে কিন্তু দূর করতে হবে। এখানে আমাদের অনেক বিরাট কম্পিটিশন লস হচ্ছে, যেটা কিন্তু আমরা শ্রমিকদেরকে দিতে পারবো যদি আমরা এই ইনফ্রাস্ট্রাকচারের ফলে যে আমাদের বিদ্যুৎ থাকে না, গ্যাস থাকে না, তারপরও আমাদের চিটাগাঙে মাল নিতে 2 দিন লেগে যায়, হরতাল হয়ে যায়, অমুখের, এইগুলোকে যদি আমরা একটু কন্ট্রোল করতে পারতাম, যেটা আমাদেরই কন্ট্রোলে, এটারই বেনিফিট শ্রমিকদেরকে দিতে পারতাম, এটা কিন্তু সাইজেবল একটা অ্যামাউন্ট। তারপরে হচ্ছে যে শ্রমিকদের জন্য মানোন্নয়ন করার জন্য ট্রেনিং এর ব্যবস্থা করা। বর্তমানে যে প্রেক্ষাপট, এখানে শ্রমিকের টার্নওভার হচ্ছে 10-12% মাসে, অচিন্তনীয় ব্যাপার। মানে এক বছরের মধ্যে পুরো শ্রমিক চেঞ্জ হয়ে যায় গড়ে পড়তা যদি আমরা ধরি। অর্থাৎ এই ধরনের হাই টার্নওভার যে সেক্টরে আছে, সেখানে কিন্তু মালিকের কোন বেতন দিলেই 10% শ্রমিক নাই, হ্যাঁ, আবার নতুন করে হায়ার করতে হয়। এই সিচুয়েশনে মালিকের কোনো ইনসেন্টিভ থাকে না শ্রমিককে ট্রেনিং দেওয়া, থাকবে না, কারণ আমি ট্রেনিং দিলে বসে তো কালকে চলে যাবে, আমি কেন আমার পয়সা খরচ করতে। এটা একটা এনশিওর করা যায় না কোনোভাবে? অবশ্যই একটা মেকানিজম এখানে, ইটস এ পাবলিক গুড, আমরা যেটাকে বলি ইকোনমিক্স, মানে এটা এমন একটা গুড যেটা আমি দেবো কিন্তু আমি এর বেনিফিট পাবো না। রাস্তা বানানোর মতো, আমার বাসার সামনে দিয়ে রাস্তা যাবে কিন্তু সবাই এটার বেনিফিট পাবে, আমি হয়তো নিউসেন্সটা পাবো, শব্দটা পাবো। এখানে সরকারকে এগিয়ে আসতে হবে। হ্যাঁ, এখানে সরকারকে এগিয়ে হবে এবং ইন্ডাস্ট্রিকে সহায়তা দিতে হবে। বিজিএমইএ কালেকটিভলি কিন্তু এটা করতে পারবে, কারণ শ্রমিক যেখানেই যায় তার তো একটা মেম্বার অর্গানাইজেশনের কাছেই যাচ্ছে। অ্যাজ এ সেক্টর কিন্তু এটাতে কোনো এফেক্টেড হচ্ছে না, কিন্তু অ্যাজ এ ফার্ম ইট ইজ এফেক্টেড হচ্ছে। যে পাবলিক গুড ক্যারেক্টার যদি আমরা হ্যান্ডেল করতে চাই, তাহলে সরকারকে এবং বিজিএমইএ কে কালেকটিভলি করতে হবে। ইন্ডিভিজুয়াল মেম্বার্স কিন্তু এখানে ইনসেন্টিভাইজ না, আমরা তো এটাও কিছু কালেকটিভ এফোর্ট লাগে। আচ্ছা, একটা জিনিস শুরুতে উনি বলছিলেন যে এবারের যে অসন্তোষটা চলছে এটা খুবই অপ্রত্যাশিত, এবং একটা নেগোসিয়েশনের মাঝখানে যখন একটা মজুরি বোর্ড গঠিত হলো, ওনারা বলছেন যে ওনাদের অনুরোধেই 2.5 বছরের মাথায় একটি মজুরি বোর্ড হচ্ছে, যদিও নিয়ম হচ্ছে 5 বছরের মাথায় করা, কিন্তু তার মাঝখানে এর টাইমিংটা হচ্ছে খুবই অপ্রত্যাশিত।
আপনি কি তাই মনে করেন ইট ইজ আনএক্সপেক্টেড এট দিস আমি টাইম, নাকি এটা ভিতরে অসন্তোষটা ছিল শ্রমিকদের, তারা সুযোগ করছিল কোন একটা টাইমে সেটা বেরিয়ে আসছে আস্তে আস্তে? কয়েকটা জিনিস হয়েছে, অবশ্যই অসন্তোষ ছিল। রানা প্লাজা, দার্জিলিং গার্মেন্টসের মতো ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে, শ্রমিকদের মনে একটা তো অবশ্যই ক্ষোভ ছিলই, এবং সেটা আছে, চাপা পড়া থাকলেও এটা আছে। সেই ক্ষোভটা কিন্তু হ্যাঁ, প্রশমিত হয়ে আসছিল, কিন্তু সেই ক্ষোভ যখন তারা দেখাচ্ছিল দেখাইছে, সেই ক্ষোভের পরে কিন্তু পরেও মোটামুটি স্টেবিলাইজ হয়ে গেছে না, কিন্তু ওটাকে একেবারে ভুলে যাবে এটা ঠিক না, এটা আমরাও ভুলি নাই, তারাও ভুলে নেই, কিন্তু সেটা না। যেটা হচ্ছে যে একটা ওয়েজ বোর্ড হয়েছে এবং নেগোসিয়েশন চলছে, সব দিকেরই যে প্রচেষ্টা থাকা উচিত, বিশেষ করে আমি বলবো সরকারের, যে এটাকে একটা কন্ট্রোল এনভায়রনমেন্টে নিয়ে এসে দুই পক্ষ যেন একটা কনস্ট্রাকটিভ ডায়ালগের মাধ্যমে এটাকে সলভ করে। এখানে প্রবলেমটা কোথায় হলো? একটা হলো যে রাজনীতিকরণের একটা চেষ্টা দেখছি আমরা, যেটা কোনো মতে এই ইন্ডাস্ট্রির জন্য এবং শ্রমিকের জন্য শুভ নয় আলটিমেটলি। দুই নম্বর হচ্ছে, বিশেষ করে আমি সরাসরি বলি যে মন্ত্রী কোনো মতে এই ব্যাপারে জড়াতে পারে না এবং উচিত হয় না এই ক্ষেত্রে। দুই নম্বর আমি বলবো নেগোসিয়েশনের মধ্যেও কিছু ফল্টি প্রসেস আছে। আমি বলি নেগোসিয়েশন, আমি বিদেশেও নেগোসিয়েশন কিছুটা হলে এক্সপিরিয়েন্স করেছি। সেটা হচ্ছে যে একটা ফর্মুলা বেসড হতে হয়, অর্থাৎ আমি ফাইনাল প্রাইস কি হবে, মানে মজুরি কি হবে, সেটা কিন্তু টাকার অঙ্কে হওয়া উচিত না। এটা হওয়া উচিত কি কি ফ্যাক্টর আমি কনসিডারেশনে নেব এবং সেগুলোর আনুপাতিক হার নির্ণয় করে আমি জিনিসটাকে অ্যারাইভ করব, সেটা যেই অ্যামাউন্টই হোক না কেন। সেটা তখন আমরা শুরুতে একটা অ্যামাউন্ট নিয়ে, আমরা প্রথমে দুই পক্ষ দুটো অ্যামাউন্ট নিয়ে চলে আসলাম। এটার ভিত্তিটা খুবই দুর্বল। যেমন বিজিএমইএ বললো যে আমরা 20% দেবো। ওয়াই 20%? আমি নিজে প্রশ্ন করবো কেন 20%? মূল্যস্ফীতির জন্য। মূল্যস্ফীতি হিসাব করছি যে মূল্যস্ফীতি হচ্ছে যে মূল্যস্ফীতিও 26 থেকে 28% হয়েছে আমাদের হিসাবে। দুই নম্বর হচ্ছে যে আমাদের কাছে একটা তথ্য আছে যে আমরা তথ্য তো দুইটা হইতে পারবে না, বাংলাদেশ সরকারের একটা স্ট্যাটিস্টিক, বাংলাদেশ সরকারই বলতেছে যে 20% নিচে আছে। এবং দুই নম্বর হচ্ছে যে এখানে ইন এডিশন টু মূল্যস্ফীতি তো শুধুমাত্র লেবারকে তার আগের অবস্থানে রাখবে, কিন্তু সারা দেশব্যাপী প্রবৃদ্ধি হয়েছে, দেশব্যাপী 6% গ্রোথ হয়েছে। এটার বেনিফিটটা কেন তারা পাবে না? অবশ্যই পাবে। তাদের কি প্রোডাক্টিভিটি বাড়ে নাই? অবশ্যই বেড়েছে। কাজে এটা ওই ফ্যাক্টরটাকে আনতে হবে। এখন সেটা আমাদের সিম্পল, যদি আমি রুল অফ থাম্বেও যাই, যদি 6% গ্রোথ হয়ে থাকে, 6.2% গড়ে গত 4-5 বছরে, তাহলে পরে সেটা থেকে যদি 1.2% বাদ দিয়ে পপুলেশন গ্রোথ বাদ দিয়ে দিলাম, তাহলে পার ক্যাপিটা আমাদের সবারই আয় বেড়েছে অ্যাটলিস্ট ইন রিয়েল টার্মসে 5%। তাহলে 3-5-15-16% তো ওখান থেকে আসতে পারে। আমি বলছি না যে দিতে হবে, কি করতে হবে, বাট দিজ আর এলিমেন্টস অফ ওয়েজ নেগোসিয়েশন, যেটাকে দুই পক্ষই সিরিয়াসলি নিতে হবে, নিয়ে তাদেরকে একটা কনভার্জেন্স পয়েন্টে আসতে হবে। আমি যেটা বলতে চাই যে ওয়েজের ডিটারমিনেশনটা হওয়া উচিত অবজেক্টিভ ক্রাইটেরিয়া, not on the figure. Not on the figures. We started with the wrong premise, and that has fueled this thing, and that shouldn't be the starting point. এইরকমই হয়ে আসছে আপনাদের। সেরকম আমি একটু মিড লেভেলের ব্যাপারে, ভাই যেটা বললো যে মিড লেভেল ম্যানেজমেন্ট আমাদের খুব দুর্বল, সত্যি কথা। আমরা কিন্তু এই পর্যন্ত ইভেন ঢাকা ইউনিভার্সিটিকে লিখিত চিঠিও দিয়েছি যে এই কারিকুলাম করার জন্য। বিভিন্ন ইউনিভার্সিটিকে আমরা অনুরোধ করেছি, কেউ কিন্তু করে নাই। না করলে আমি লোক কোথায় পাবো? আমি তো নিজে আকাশ থেকে বানিয়ে আনতে পারবো না। আমরা একটা ইউনিভার্সিটি, শেষ পর্যন্ত আমাদেরকে একটা ইউনিভার্সিটির পারমিশন, আমাদের একটা ফ্যাশন ইনস্টিটিউশন ছিল, সেটাকে এখন আমরা কনভার্ট করছি ইউনিভার্সিটিতে, পারমিশন দিয়েছে ইউনিভার্সিটিতে। ওইখানে আমাদের কিছু মিড লেভেলের লোকজন তৈরি হচ্ছে, কিন্তু সেটা এনাফ না। কিন্তু আমাদের মিড লেভেল ম্যানেজমেন্টে অনেকেই বলে যে এটি আসলে এর অধিকাংশ ম্যান পাওয়ারই হচ্ছে আসলে যারা বাংলাদেশের না, বাইরে থেকে আসে। পরে তাদের সাথে একটা কালচারাল ডিস্টেন্সও আছে, এদেশের শ্রমশক্তিকে বোঝা বা তাদের সঙ্গে যারা বাইরের যেগুলো আছে সেগুলো একদম টপ, তারা হাই লেভেল, টপ লেভেলের, তাদের সাথে কিন্তু খুব একটা প্রবলেম হয় না। এবং আমাদের রিয়েল সেন্সে যেটা মিড লেভেল, সেটা কিন্তু আমাদের এই অপারেটর লেভেল থেকেই কিন্তু তারা মিড লেভেল প্রমোটেড হয়ে, তারা প্রমোটেড হয়ে সুপারভাইজার হচ্ছে, সুপারভাইজার থেকে লাইন চিফ হচ্ছে, লাইন চিফ থেকে পিএম হচ্ছে, পিএম থেকে জিএমও হচ্ছে। হ্যাঁ, কিন্তু এই যে জিনিসটা আমরা করছি, এটা যদি আমরা একটা শিক্ষিত সমাজ থেকে যদি পেতাম, এই মিড লেভেলটা, অ্যাটলিস্ট পিএম থেকে উপরের লেভেলটা, স্যালারি কিন্তু আমাদের এখানে অনেক বেশি। আমি যতদূর জানি, ঢাকা ইউনিভার্সিটিতে যদি একজন ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়ে ভর্তি চাকরি করতে যায়, তাইলে তার বোধহয় স্টার্টিং 12,000-এর মতো এরকম সামথিং টাকা তারা পায়। আমাদের এখানে কিন্তু স্যালারি স্কেল অনেক বেশি। প্রোডাকশন লেভেল ম্যানেজার মানে
এটা ডিপেন্ড করে মিনিমাম 30,000 টাকার নিচে তো আজকাল কোন লোক আপনি পাবেন না, একটা পিএম লেভেলের লোক 30 থেকে 50,000 60,000 হতে পারে কোন রকম, মানে এটা ভেরি গুড। সরকারি স্কেলের চাইতে তো অনেক বেশি। সরকারি স্কেলের থেকে আসলে কিন্তু বেতন আমাদের এখানে অনেক বেশি। আমরা শুধুমাত্র কোন জিনিসটা নিয়ে আমরা কথা বলতেছি, আমরা কথা বলতেছি ওদেরকে নিয়েই যারা আজকে কোথাও চাকরি পায় না। কোন জায়গায় একটা ড্রাইভারও যদি হইতে যায় কেউ, তাহলে কিন্তু তাকে ট্রেনিং দিতে হবে এবং টাকা খরচ করে ট্রেনিং দিতে হবে। একটা ওয়েল্ডার হইতে গেলে, একটা মেকানিক হইতে গেলে, যে কোনো কিছু হইতে গেলে ট্রেনিং দিতে হবে। আর আমাদের এখানে যারা ওই লেভেলের লোক আইসা